ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের একাদশ পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোটচুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। এবার পাবনা জেলায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কিভাবে সশস্ত্র কার্যকলাপ সংঘটিত হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেবার চেষ্টা করব। যশোর জেলার মতো পাবনা জেলাতেও শক্তিশালী কৃষক আন্দোলন ছিল। এই কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিল তদানীন্তন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মতিন আলাউদ্দিন। এই জেলাতেই মাওলানা ভাসানীর নেতৃত্বে শাহপুর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। শাহপুর সম্মেলন কৃষকদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল। পাবনা জেলায় লাল টুপি পরিহিত কৃষক কর্মীরা অনেক বড় বড় আন্দোলনও সৃষ্টি করেন। কয়েকটি অঞ্চলে তারা অন্যায় হাট তোলা বন্ধ করেন এবং তোলা হ্রাস করাতে বাধ্য করেন। কয়েক জায়গায় পার্টির কর্মীরা স্থানীয়ভাবে চালের দাম নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়। কিন্তু এরপর আসে চারু মজুমদারের শ্রেণীশত্রু খতমের লাইন। তখন গণসংগ্রামের লাইন পরিত্যাগ করা হলো। বাংলাদেশ স্বাধীন হলে নকশাল এলাকায় মুক্তিবাহিনীর আক্রমণ হয়। পাবনায় পার্টি সিদ্ধান্ত নেয় দখল নিয়ে সরে যেতে হবে। তারা রাজশাহী আত্রাই অঞ্চলে সরে যান। সেখানে যুদ্ধের মধ্য দিয়ে পার্টির অপর নেতা ওহিদুর রহমানের নেতৃত্বে এক বাহিনী গড়ে উঠেছে। আত্রাই অঞ্চলে যুদ্ধ চলাকালীন সময়ে চারু মজুমদার লাইন খতমের কাজ কম হয়েছে। কিছু প্রকাশ্য বিচার করে হত্যা করা হয়েছে। কিছু পাবনার দল যোগ দেবার পর সেখানেও পুনরায় খতমের লাইন নেওয়া হলো। স্বল্প সময়ের মধ্যে শতাধিক শ্রেণীশত্রু খতম করা হলো। 1972 এপ্রিল মে মাসে আত্রাই এলাকা বাংলাদেশ সেনাবাহিনী ঘেরাও করে ফেলে। কয়েক দফা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। পার্টির বাহিনী এই ঘেরাও থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও পরবর্তীকালে পার্টির নেতা আব্দুল মতিন ও ওহিদুর রহমান গ্রেফতার হয়ে যান। 1975 সালে পার্টি চারু মজুমদারের লাইন পরিত্যাগ করে। বর্তমানে ওইসব অঞ্চলে পার্টির কোনো সশস্ত্র তৎপরতা নেই। এই অঞ্চলের পার্টির এক নেতা তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে শ্রেণীশত্রু খতমের লাইন জনগণ গ্রহণ করেনি, কিন্তু রক্ষী বাহিনীর বিরুদ্ধে লড়াইকে জনগণ সমর্থন করেছিল। অন্যান্য বাম দলের মতো জাসদের উপরও চরম সরকারি নির্যাতন আসে। প্রথম থেকেই জাসদের বহু কর্মী বেসামরিক সশস্ত্র মুজিববাদীদের হাতে নিহত হন। তাছাড়া রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হন জাসদের কর্মীরা। প্রধানত সশস্ত্র মুজিববাদীদের আক্রমণকে সশস্ত্রভাবে প্রতিহত করা দরকার, এই চিন্তা থেকেই জাসদ তার সশস্ত্র অঙ্গ গড়ে তোলে। 1974 সালে 17 জুন জাসদ তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করলে রক্ষী বাহিনী গুলি করে এবং অনেকে হতাহত হন। এই ঘটনার পর সশস্ত্র কার্যক্রমে যাওয়ার চিন্তা আরও বেশি করে আসে। মার্ক্সবাদ ও সশস্ত্র সংগ্রাম, পৃষ্ঠা 163 থেকে 168।
মুজিব আমলের সন্ত্রাস সম্পর্কে বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে রেজওয়ান সিদ্দিকী তার কথামালার রাজনীতি গ্রন্থে যে বর্ণনা দেন তার কিছু অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরছি। সরকার প্রধানের সম্পূর্ণ বিরোধিতার মুখে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়। মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেন। ভারতীয় বাহিনী এদেশ থেকে কলকারখানা ও সমরাস্ত্র ভারতে নিয়ে যাবার সময় মেজর জলিল বাধা দেন। ফলে 1972 সালে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের প্রতিবাদে 8ই মার্চ বরিশাল শহরে ব্যাপক বিক্ষোভ হয় এবং তার মুক্তি দাবি করা হয়। এরই প্রেক্ষিতে 17 মার্চ 1972 সরকার জানান যে তার বিরুদ্ধে কতিপয় মারাত্মক অভিযোগ রয়েছে, সেগুলো সামরিক আইন মোতাবেক অপরাধের সমতুল্য। যাই হোক, জনমতের চাপে অবশেষে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার। এ সময় বিভিন্ন বেসামরিক বাহিনীর তৎপরতা বাড়তে থাকলে 9 সেপ্টেম্বর 1972 স্বেচ্ছাসেবক বাহিনীর তৎকালীন প্রধান আব্দুর রাজ্জাক বললেন, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী বিশ্বের নবতম মতবাদ মুজিববাদ বাংলার ঘরে ঘরে প্রচারের জন্য একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। বাহিনীর জেলা প্রধান ও উপপ্রধানের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রতিটি ইউনিয়ন লাঠিসহ আওয়ামী স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়া হবে। তারপর ট্রেনিংও শুরু হয়। ইতিমধ্যে জাতীয় শ্রমিক লীগ 1 লাখ সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়ে গঠন করে লাল বাহিনী। 1 মে 1972 লাল বাহিনীর জঙ্গি নেতৃবৃন্দ ঘোষণা করেন যে 7 জুন থেকে তারা সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এই অভিযানের জন্য তারা গ্রেফতার, মারপিট, আটক রাখা, শাস্তি দেয়া প্রভৃতি ক্ষমতার জন্য 4 জুনে 1972 সরকারের কাছে দাবি জানান। ক্ষমতা কত দূর পর্যন্ত দেয়া হয়েছিল সে খবর জাতীয় সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়নি, কিন্তু অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হবার 7 দিন পর খুলনায় লাল বাহিনী ও পুলিশের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের খবর পাওয়া যায় আরও অনেক অঞ্চল থেকে। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সাধারণ মানুষের উপর চালাতে থাকে অকথ্য নির্যাতন। অবস্থার এতই অবনতি ঘটে যে সে সময় আওয়ামী লীগের বি টিম বলে নিন্দিত ন্যাপের অধ্যাপক মোজাফফর আহমদ 20 জুলাই সংবাদপত্রে এক বিবৃতি দিয়ে বিভিন্ন দলীয় বাহিনীর নামে বেআইনি কার্যকলাপ বন্ধ করার দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, কোনো দলের স্বেচ্ছাসেবক বা অন্যান্য বাহিনী বেআইনি কার্যকলাপ ও নানা রকম দুষ্কর্মে লিপ্ত হয়েছে। ক্ষমতাসীন দল ও তার সংশ্লিষ্ট ছাত্র ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত এসব বাহিনী দলীয় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখছে না। তারা সরকারি প্রশাসনে হস্তক্ষেপ, কোথাও আবার সান্ধ্য আইন জারি করে তল্লাশি চালায়, আদালত প্রতিষ্ঠা করে বিচার প্রহসন, নিরীহ জনগণের উপর অত্যাচার ও জুলুম চালিয়ে যাচ্ছে এবং সরকারি পুলিশ ও প্রশাসন ব্যবস্থা উপরোক্ত বেআইনি কার্যকলাপের সম্মুখে রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছে। তিনি এই অবস্থার প্রতিকারের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। মুজিববাদ প্রতিষ্ঠার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগ একটি শাসনতন্ত্র প্রণয়ন করে। অবশ্য এই শাসনতন্ত্রের কোথাও মুজিববাদ সম্পর্কে কোনো কথার উল্লেখ ছিল না। তাহলে কি শাসনতন্ত্র প্রণয়ন ও তারপরেও মুজিববাদ প্রতিষ্ঠার কথা কেবল জনগণকে ধোঁকা দেবার জন্যই বলা হচ্ছিল? ইতিমধ্যে সারা দেশে বিরোধীদের উপর চলতে থাকে হয়রানি, নির্যাতন। আওয়ামী লীগে আশ্রয় গ্রহণ করেও মুজাফফর ন্যাপ কর্মীরা এই হয়রানি থেকে রেহাই পায়নি। 72 সালে 8 জুলাই মুজাফফর ন্যাপের সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, ন্যাপ কর্মীরা দুর্নীতি, অরাজকতা ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকা গ্রহণের পর বিভিন্ন স্থানে প্রশাসন যন্ত্র তাদের গ্রেফতার ও হয়রানি করছে। স্বার্থান্বেষী মহল ন্যাপ অফিসে হামলা চালাচ্ছে ও কর্মীদের জীবননাশের হুমকি দিচ্ছে। 72 সালে পল্টনে আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের উদ্দেশ্যেও মোজাফফর আহমদ বলেন, আপনি ভাত দিতে পারবেন না, তবে কিল মারার গোসাই কেন? চোখ থাকতে দেখছেন না, কান থাকতে শুনছেন না কেন? দুর্নীতিবাজ এমসিএ, আড়তদার, মজুদদার, মুনাফাখোর, দুর্নীতিবাজ দালাল কর্মচারীদের শাস্তি দেয়া হয়নি কেন? শুধুমাত্র কয়েকটি ভালো ভালো কথা ও ঘোষণা ছাড়া সত্যিকারভাবে জনগণ কি পেয়েছে? সেদিনে জনসভায় ভাষণে মতিয়া চৌধুরী বলেন, 22 পরিবারের বদলে 2200 পরিবার গড়ে তোলা হচ্ছে। 2রা জানুয়ারি 1973 ছাত্র ইউনিয়নের রাজনৈতিক সংগঠন মুজাফফর ন্যাপের অধ্যাপক মোজাফফর আহমদ ঘোষণা করলেন, আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপের নামান্তর। আমরা দেশবাসীর দাবি সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল, শেখ মুজিবের সরকারের ভাগ্যেও সেই পরিণতি অনিবার্য।
৩রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবু মার্কিন সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানের বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেন। ১৯৭২ সালে ৬ মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করে সাবধান করে দেন যে সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবুর রহমানের নামের আগে আর জাতির পিতা ও বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানান। ওই দিনই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। ৩রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ, মুজাফফর ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী ৭ জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য বলেন। তিনি বলেন, যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা ৭ জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মুজাফফর ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। ওই সভায় শেখ শহীদ বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশ এবং সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করেছেন, তারা এবং তাদের ছত্রছায়া থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করছে। তিনি ঘোষণা করেন যে আজ বৃহস্পতিবার তথা ৪ জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামে পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারো নেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতবিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে ডাকসু অফিসেও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই পত্রিকা খবর দেয় যে একই কারণে রংপুরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর ৫ জানুয়ারি পল্টনে ছাত্রলীগের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে ছাত্রলীগ নেতারা স্লোগান দেন যে রব ভাসানী মুজাফফর, বাংলার ৩ মির্জাফর। ৬ জানুয়ারি গোপালগঞ্জের এক জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল নির্বাচনের প্রাক্কালে বিশ্বের দরবারে বাংলাদেশকে ও আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে। চরম দুঃখের দিনগুলোতে এসব লোককে খুঁজেও পাওয়া যায়নি। তারা নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশের উন্নয়নের জন্য যাতে বিদেশ থেকে কোনো সাহায্য না আসতে পারে, সেই উদ্দেশ্যে ওরা বিশ্বে বাঙালি জাতির মান মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ৬ জানুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডেকে ন্যাপের মোজাফফর আহমদ তাদের ৭ জানুয়ারির প্রস্তাবিত প্রতিবাদ জনসভা বাতিল ঘোষণা করেন। ওই সাংবাদিক সম্মেলনে তিনি স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতিতে তিনি ভয় পেয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি মাওলানা ভাসানীকে শেখ মুজিবের দালাল বলে অভিহিত করেন। তিনি তার দলকে সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল বলে দাবি করেন এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করার জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবি জানান। তবে ওই সাংবাদিক সম্মেলনে তিনি আর বাংলাদেশ সরকারের পদত্যাগ দাবি করেননি, ভিয়েতনামের প্রশ্ন তোলেননি এবং ছাত্র হত্যার বিচার চাননি। এরপর আওয়ামী লীগের সঙ্গে মোজাফফর আহমেদ ন্যাপ ও মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির একটি আপোষের জন্য শেষোক্ত 2 দল নানা মহলে লবিং করতে থাকেন এবং তারাই এক পর্যায়ে 22 জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমদ শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে তার বক্তব্য ও তৎপরতার জন্য ক্ষমা ভিক্ষা করে আসেন। একই দিন মনি সিং জিলুর রহমানের সঙ্গে দেখা করে আপোষ আলোচনা করেন, কিন্তু নিহত ছাত্র মতিউল ও কাদেরকে হত্যার তদন্তের রিপোর্ট বাকশালে ওই 2 দলে যোগদানের পরেও 15 আগস্ট পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেকেই বলেছেন আপোষের শর্ত হিসেবে তারা ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1972 সালে 11 নভেম্বর মুজিববাদ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত হয় আওয়ামী যুবলীগ। নূরে আলম সিদ্দিকীও যোগ দেন এই যুবলীগে।
নির্বাচনী প্রচারণা চলতে থাকে। মোজাফফর আহমদের ন্যাপ ও মনির সিংয়ের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী আঁতাত গঠনের বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। ১ জানুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চক্রান্ত বলে অভিহিত করতে থাকে। ২০ জানুয়ারি নবগঠিত যুবলীগের সভায় বিরোধীদের নির্মূল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নির্বাচন সম্পর্কে লীগ নেতারা বলতে শুরু করেন যে এই নির্বাচন হবে মুজিববাদের উপর ম্যান্ডেট। ২রা ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান বলেন, নির্বাচনে আওয়ামী লীগ মুজিববাদের উপর রায় চাইবে। ২০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নির্বাচনে ইশতেহার প্রকাশ করে, তাতেও তারা মুজিববাদের পক্ষে রায় চায়। কিন্তু সে প্রশ্ন অমীমাংসিতই ছিল যে ক্ষমতায় অধিষ্ঠিত থেকেও সংবিধান প্রণয়ন করেও মুজিববাদ প্রতিষ্ঠায় বাধা কোথায় ছিল। ফলে এই মুজিববাদের স্লোগান কেবল স্লোগান হিসেবেই ব্যবহার করতে থাকে আওয়ামী লীগ। ইতিমধ্যে সারা দেশ থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর আসতে থাকে। ৪ মার্চ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করে যে ক্ষমতাসীন দল ত্রাস সৃষ্টি করে নিয়ন্ত্রিত দল ও একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী ৩রা মার্চ ঢাকার এক জনসভায় বলেন, গত ১ বছরে অবাধ লুটতরাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি আর রিলিফ চুরির বিশ্ব রেকর্ড ভঙ্গ করে আওয়ামী লীগ এবার বঙ্গবন্ধুকে একমাত্র পুঁজি করে জনতার কাছে ভোট চাইতে এসেছে। একদিকে মুখে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে আজও সামনে আছে জোর লড়াই, বঙ্গবন্ধু অস্ত্র চাই বলে আওয়ামী লীগ কর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। এরই নাম কি গণতন্ত্র? ৫ মার্চ দৈনিক সংবাদ ও প্রকাশিত এক খবরে বলা হয়, নিশ্চিত ভরাডুবি জেনে বেসামাল মুজিববাদীরা গতকাল রোববার ৪ মার্চ সন্ধ্যায় আবার তারাবো বাজারে ন্যাপের নির্বাচনের প্রচার মিছিলের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং সন্ত্রাস সৃষ্টির জন্য ১৫ থেকে ২০ রাউন্ড স্টেনগান ও পিস্তলের গুলি ছোড়ে। তারা স্থানীয় ন্যাপ ও ছাত্র ইউনিয়নের অফিসের মূল্যবান কাগজপত্র, পোস্টার, আসবাবপত্র লুটপাট ও তছনছ করে এবং ন্যাপ ও ছাত্র ইউনিয়ন অফিস সহ ২টি কুঁড়েঘরের প্রতীক অগ্নিসংযোগে ভস্মীভূত করে। উল্লেখ্য, ন্যাপ নির্বাচনের প্রতীক ছিল কুঁড়েঘর। মুজিববাদীরা জনৈক ন্যাপ কর্মীর দোকানও লুট করে এবং কর্মচারীদের মারধর করে। ওই কেন্দ্রে নির্বাচনের সংবাদ পত্রিকার মালিক সম্পাদক আহমদুল কবিরও ন্যাপের একজন প্রার্থী ছিলেন। ৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রহৃত, অপহৃত, খুন প্রভৃতি খবর দেয়। ৮ মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবর শিরোনাম ছিল, সিলেট ১ কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, ঘটনাস্থল চট্টগ্রাম, ৩১খানা ব্যালট পেপার সহ ২ ব্যক্তি গ্রেফতার। ধামরাইতে রক্ষী বাহিনী সন্ত্রাস চালিয়েছে, আমেনা। ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রসহ দেশের নানা স্থানে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে, একজন একাধিক ভোট অবাধে দিতে পেরেছে। জাসদের ২ জন হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সংঘর্ষ, একটি কেন্দ্রে গুলি, পটিয়ার ভোট সশস্ত্র লোকেরাই দিয়েছে। কুমিল্লা শহরের ব্যাপক সন্ত্রাস নির্বাচন প্রহসনে পরিণত, কালীগঞ্জেও সন্ত্রাস চলেছে। রাজশাহীর ভোট কেন্দ্রে সন্ত্রাস, ভোটনাট্যের ২টি দৃশ্য প্রভৃতি। ৯ মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কমপক্ষে ৭০টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসকদের ক্ষমতার চরম অপব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী প্রার্থীদের জোর করে পরাজিত করেছে। ওই সকল আসনে শাসক দল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি, সন্ত্রাস প্রয়োগ, গুন্ডা বাহিনী ব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন কেন্দ্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। ৯ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায়নীতির তোয়াক্কা না রেখে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থায় মরিয়া হয়ে উঠেছিলেন, এতে তাকে আমি জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি। তিনি বলেন, নির্বাচনের দিন গণভবন নির্বাচনী কন্ট্রোল রুমে স্থাপিত হয়েছিল।
এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে অকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয়া হয় এবং সন্দেহজনক দীর্ঘ সময় পর নিজেদের পছন্দমতো হিসেব অনুযায়ী ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি মেজর জলিল আওয়ামী লীগ সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশদের তাবেদার বলে অবহিত করে আওয়ামী লীগের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাইশেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। 9 জুলাই জাতীয় প্রেসক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডক্টর আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগের মাধ্যমে ভুয়া ভোট প্রদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো ও জনসাধারণ যাতে বিরোধী বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে হয়রানি করেছে। তিনি বেতার টেলিভিশন সহ সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যদেচ্ছা ব্যবহারের উল্লেখ করে একে ব্যাবিলনিয়ান ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে 2 জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডক্টর রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নির্বাচনে 300 আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগকে জয়ী ঘোষণা করা হয়। জাতীয় লীগের আতাউর রহমান খান, মুজাফফরন্যাপের সুরঞ্জিত সেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন এবং অপর কটি আসনে নির্দলীয় প্রার্থীরা জয়লাভ করেন। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথম মুজাফফরন্যাপের মোশতাক আহমদ চৌধুরীকে জয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকটি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমদ চৌধুরী এই নির্বাচনে বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। 10 মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের আতাউর রহমান খান নির্বাচনী প্রচারাভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইয়ে সংঘটিত আওয়ামী লীগ ছাত্রনেতা কর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃসময়ের কালোরাত্রি বলে অবহিত করেন। 11 মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7 মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আলবদর, স্বাধীনতা শত্রু, এসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বায়তুল মোকাররম প্রাঙ্গণে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধ 75 সালের 15ই আগস্ট পর্যন্ত চলতে থাকে। এ সময় 1973 সালের 15ই মে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, স্বজনপ্রীতি এ সকল অভিযোগে সরকারি নির্যাতনের বিরুদ্ধে অনশন শুরু করেন। একই সময় 17ই মে মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন মিলে গঠন করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এটি সম্ভবত বাকশালের সঙ্গে মস্কোপন্থীদের বিলীন হয়ে যাওয়ার প্রথম আলামত। মাওলানা ভাসানীর অনশনকে কেন্দ্র করে তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হবু মন্ত্রীরা মাওলানা ভাসানীকে আরেক দফা সাম্রাজ্যবাদের এজেন্ট, রাজাকারদের দালাল ও দেশের স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্তকারী বলে অবহিত করতে শুরু করেন। মাওলানার ডাকে 21শে মে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। আওয়ামী লীগ বলে হরতাল হয়নি। সংবাদপত্রের রিপোর্ট বের হয় যে গাড়ি কিছু চলেছে, তবে তাতে কোনো ভিড় ছিল না এবং সেগুলো কোথাও থামেনি। বাজার বসেছিল কিন্তু কোনো লোক আসেনি। দোকান 2-1টি খোলা ছিল কিন্তু কোনো ক্রেতা ছিল না। সেদিনই ভাসানী ন্যাপ নেতা কাজী জাফর আহমদ অভিযোগ করেন যে মুজিববাদীরা শহরের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে। এ সময় 1973 সালে মে মাসে রক্ষী বাহিনীর নির্যাতন বাড়তে থাকে। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। 1973 সালে 8ই জুন নোয়াখালীর মাইজদীতে রক্ষী বাহিনীর সঙ্গে জনগণের সংঘর্ষ ঘটে। শহরবাসীরা এই হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 9 জুনে মাইজদীতে ওই হামলার প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করতে যান। তারপর 10 জুন 1973 তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালিক উকিল ঘোষণা করলেন যে মাইজদীর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর খবরের কাগজে ছাপা হয়নি। জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ।
ওই 10ই জুনই বায়তুল মোকাররমের মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির এক সমাবেশে দলের সভাপতি মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্বে এবং তাদের সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামাতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। তারপর 1973 সালে 19শে জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণা জারি করেন যে শহরে অতঃপর আর বিনা অনুমতিক্রমে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভা অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা। মুজাফফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি, বরং 24শে জুন মুজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মুজাফফর আহমদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভায়ও তিনি মুসলিম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অবহিত করেন। 29শে জুন চট্টগ্রামে ঘটে আরেক ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন, আর গুরুতর আহত হয় দুজন। ইস্টার্ন রিফাইনারির শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদে ধর্মঘট করেন। ঘটনাটি ছিল সামান্য। রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। তাতে ক্রুদ্ধ রক্ষী বাহিনীর সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে গুলিবর্ষণ করে। এমনই সামান্য ছুতোতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে এদেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার কলামিস্ট নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ। ওই লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যার। এ সম্পর্কে তিনি লিখেছিলেন, এই খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়, দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর খবর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কজন রাজি। লুটেরা বলে, রাজাকার বলে, খুনি বলে। এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1. 1972 সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কটি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? 2. কজন হত্যাকারী গ্রেফতার হয়েছে? 3. কটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সে হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? 4. যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? 5. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠেছে, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয় অথচ একটি প্রাণীরও শাস্তি হয় না। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এই প্রশ্ন এদেশের জনগণেরও ছিল। আওয়ামী লীগ সরকার এই প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারিতে গুলিবর্ষণের ও অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পেয়েছে বলে জানা যায়নি। কিন্তু 1973 সালে 27শে জুলাই রাষ্ট্রপতির অগণতান্ত্রিক 50 নম্বর ধারা অনুসারে রক্ষী বাহিনীকে দেয়া হয় নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরিন্ত সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়। 20শে জুলাই ভাসানী ন্যাপের ভাইস চেয়ারম্যান ডক্টর আলিমাল রাজি রাষ্ট্রপতির 50 নম্বর আদেশ বাতিলের দাবি করেন। তিনি বলেন, এ ধারায় যথেচ্ছ প্রয়োগ করে বিরোধীদের বিনা বিচারে অনির্দিষ্টকাল আটক রাখা হচ্ছে। 14 আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্মল সেন ওই ধারার প্রতিবাদ করেন। এমনকি 1973 সালে 18 অক্টোবর সংসদে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনও রাষ্ট্রপতির 50 নং আদেশের প্রতিবাদ করে সংবাদপত্রে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, এই আইনে গ্রেফতারের বিধান আছে কিন্তু জামিনের বিধান নেই, ফলে আইনের শাসনের প্রতি মানুষের বিদ্বেষী প্রধান হয়ে উঠেছে এবং এর ফলে অনেকে দুষ্কৃতকারী হচ্ছে। দেশে 50 নং আদেশের যথেচ্ছ ব্যবহার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনিও 50 নং আদেশের সংশোধনী দাবি করেন। সে সময় 4 অক্টোবর সংসদে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল বলেন, রাজনৈতিক কারণে কাউকে আটক করা হয়নি। এদিকে 21শে সেপ্টেম্বর জনাব উকিল ঘোষণা করেন যে থানায় থানায় দুর্বৃত্তের তালিকা তৈরি হচ্ছে, সারা দেশ থেকে দুষ্কৃতিকারীদের উৎখাত করা হবে।
তার কয়েকদিন পর 12ই অক্টোবর বিরোধী দলগুলো অভিযোগ করেন যে থানায় থানায় রক্ষী বাহিনী বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের হয়রানি করছে। এরপর 14ই অক্টোবর ত্রিদলীয় ঐক্যজোটের তথা মনি মোজাফফর আওয়ামী লীগ ঘোষণাপত্র প্রকাশিত হয়। তাতে বলা হয় যে 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে দেশ গঠন, দেশের সংহতি ও স্বাধীনতা রক্ষা, চোরাকারবারি, মুনাফাখোর, মজুতদার, সাম্রাজ্যবাদ ও স্বাধীনতার শত্রুদের উৎখাত করার ক্ষেত্রে এই 3টি দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবে। তাতে নির্ধারিত হয় যে জোটের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের সদস্য সংখ্যা থাকবে 11 জন, মোজাফফর ন্যাপের 5 জন এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির 3 জন। 15ই অক্টোবর ন্যাপের মোজাফফর আহমদ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার মিস্টার সুবিমল দত্তের সঙ্গে দেখা করে ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এরপর 21শে অক্টোবর ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। তাতে আওয়ামী লীগের জিল্লুর রহমান হন আহ্বায়ক। মোজাফফর আহমদ আর মনি সিং থাকেন ওই কমিটিতে। ইতিমধ্যে 18ই অক্টোবর জাতীয় লীগ নেতা জনাব আতাউর রহমান খান অভিযোগ করেন যে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে বিরোধী দলীয় কর্মীদের উপর পুলিশ ও রক্ষী বাহিনী নির্যাতন চলছে। সরকার দুষ্কৃতকারীদের নির্মূলের নামে সরকারি দলের লোকদের কাছে অস্ত্র দিচ্ছেন। এটা উদ্বেগজনক। এই পদক্ষেপ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। জাতীয় সমাজতান্ত্রিক দল 21শে অক্টোবর অভিযোগ করে যে তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে রক্ষী বাহিনী পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। 24 তারিখে অভিযোগ করে যে বাগমারীর জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের আশ্রয় গ্রহণকারী মোজাফফর ন্যাপ। 16 অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়নের নেতাকে রক্ষী বাহিনী গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেয়। 2রা নভেম্বর মোজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার প্রধান ন্যাপ কর্মী বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছায় ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 31শে অক্টোবর নাটোরের ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সাথে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করে বলেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে। আর আওয়ামী লীগ কর্মীদের হাতে বিরোধীদের দমনের জন্য অস্ত্র দেওয়া শুরু হয় তখন থেকেই। 73 সালে 24শে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পরে আওয়ামী লীগের নানা গ্রুপে আশ্রয় গ্রহণকারী জনাব আব্দুল মালেক উকিল জানান যে গ্রাম রক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেককে একটি করে শটগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন যে এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রাম রক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29শে নভেম্বর 1973 সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয় যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, প্রতিমন্ত্রী ও সহকারী মন্ত্রী এবং জাতীয় পরিষদের সদস্যরা লাইসেন্স ছাড়াই নন প্রহিবিটেড বোরের অস্ত্রশস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটিয়েছিল। 12ই নভেম্বর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কংগ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। সেখানে মনি সিং বলেন, ঐক্যজোটের ঘোষণায় যাদের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, ভাসানী, ন্যাপ ও জাসদ সহ আমরা যদি ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সংগ্রামে সফলতা লাভ করতে পারি, তাহলে দেশে বিপ্লবের বিরাট অগ্রগতি সাধিত হবে। এটি আমাদের ঐতিহাসিক কর্তব্য। 7 ডিসেম্বর ত্রিদলীয় ঐক্যজোট ঘোষণা করেন যে সকল সমাজ বিরোধীকে নিশ্চিহ্ন করে সমাজতন্ত্রের পথ বিধানমুক্ত করা হবে। সরকারি নীতিসমূহ বাস্তবায়ন প্রতিটি দেশপ্রেমিকের কর্তব্য। ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। সরকারি প্রশাসকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয় জনসাধারণ। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা ছাড়িয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকারের। 1973 সালের 15ই ডিসেম্বর দুষ্কৃতকারীদের সঙ্গে গুলি বিনিময়ের পর পুলিশ 6 ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের মধ্যে ছিল প্রধানমন্ত্রী পুত্র শেখ কামালও। তখন পুলিশ জানায়, দুষ্কৃতকারীদের তাড়া করার সময় এরা আকস্মিকভাবে গুলিবিদ্ধ হন। 12ই ডিসেম্বরের মধ্যে রেল,
পাটকল, বিদ্যুৎ, বিআরটিসি, স্বাস্থ্য দফতর, নৌ পরিবহন কোম্পানি প্রভৃতি স্থানে শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য ধর্মঘট নিষিদ্ধ করে দেন। সে সময় 1973 সালের শেষ দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল ঢাকার কমলাপুরে এক জনসমাবেশে বলেন যে দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজন বোধে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর হাতে অস্ত্র দেয়া হবে। কত অস্ত্র এই সেবকদের দেয়া হয়েছিল দেশবাসী 30,000 দেশপ্রেমিকের প্রাণের বিনিময়েও সে খবর জানতে পারেনি।